আলাইকুম প্রিয় এক্সেসবাসী, আশা করি সবাই সুস্থ আছি, ভালো আছি। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল ক্লাসরুম এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। দেখতে দেখতে বছর পুরোটি শেষ হয়ে আসলো। আজকে হচ্ছে 31 ডিসেম্বর এবং আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। 2020 বছরটা একদম খুবই স্পেশাল ছিল। অনেক কিছুই হয়তো হতে পারতো, অনেক কিছু হতে পারতো না, বাট এবছর আমাদের অভিজ্ঞতা একটু ভিন্ন ধরনের। আমার মনে হয় না কারো লাইফই হচ্ছে এত ভিন্নতা তার বাকি কোনো বছরে এসেছে। এই বছরের যতটা এক্সপেরিয়েন্স বা এই বছরের যত অভিজ্ঞতা রয়েছে, নতুন নতুন যে জিনিসগুলো, এবং সব যে খারাপ এসেছে এমন না, কিছু ভালো জিনিসও এসেছে। তার মধ্যে একটি অন্যতম একটি বলা যায় আমাদের এক্সেস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের যে একাডেমিক ক্লাসগুলো, সেগুলো অলমোস্ট আমরা 2000 ভিডিও কমপ্লিট করেছি, যার মধ্যে একাডেমিক, ক্যারিয়ার, ক্লিনিক্যাল সহ আরো অনেক কিছু রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ইউকে জার্নির একটি স্পেশাল সিরিজের দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হলাম, যেখানে আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্ল্যাব 2। আমি পুরো হোস্টই জুড়ে আছি উপস্থাপিকা হিসাবে জান্নাতুল ফেরদৌস কল্পনা, ফাইনাল ইয়ার, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের খুবই প্রিয় একজন ভাইয়া, সাব্বির আহমেদ ভাইয়া। ভাইয়ার সাথে ভাইয়া আছেন ইউকে থেকে, আমাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত হয়েছেন, এবং ভাইয়া কুইন এলিজাবেথ ফেলোতে আছেন, কুইন এলিজাবেথ ইউনিভার্সিটিতে। এবং ভাইয়ার কাছে যাওয়ার আগে সবার জন্য বলে রাখি, আপনারা চাইলে যে কেউ কিন্তু প্ল্যাব 2 রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারেন কমেন্টে, এবং চাইলে জুমেও জয়েন করতে পারেন আমাদের সাথে সরাসরি, এবং ভাইয়ার সাথে সরাসরি আপনার কোনো জিজ্ঞাসা থাকলে প্ল্যাব 2 সম্বন্ধিত এবং জিজ্ঞেস করতে পারেন। আর কথা না বাড়িয়ে আমি ভাইয়ার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি খবর, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার কি অবস্থা, কেমন যাচ্ছে আপনার দিনকাল? দিনকাল একটু গ্লুমি। আবহাওয়া আজকে আমাদের এখানে -1 চলে আর কি, এবং খুবই স্মগি, মানে স্মোক প্লাস ফগ মিলে খুবই আমরা আমাদের জন্য সুইটেবল না আর কি। আমরা তো ধরেন রৌদ্রোজ্জ্বল দিন দেখে অভ্যস্ত। টাফ প্রথম প্রথম মানায় নিতে আর কি। জি ভাইয়া, অলমোস্ট দেখতে দেখতে আজকে কিন্তু একটা স্পেশাল ডে সবার জন্যই, মানে প্রতি বছরে হয়তো স্পেশাল ডে হিসেবে থাকে যে 31 নাইট, অনেক প্ল্যানিং থাকে, অনেক কিছু থাকে, বাট এই বছরটা একটু ডিফারেন্ট। আপনার 31 নাইট বা যেটাই বলে আপনাদের তলমুদ ডে চলতেছে, মানে আপনার কোনো প্ল্যান ওর আপনার এক্সপিরিয়েন্স কেমন আমাদের সাথে যদি বলতেন। আসলে দেখেন, লাইফ যে খুব বেশি আনসার্টেন এটা এই বছর 2020 না কাটালে বোধহয় আমরা কেউই বুঝতে পারতাম না। সবাই ঘরে বসে আছি। কেউ বোধহয় কোনোদিন চিন্তাও করি নাই যে আমাদের এরকম একটা সময় থাকবে যে আমরা 9 মাস 10 মাস একটানা ঘরে বসে থাকবো। আমরা তো ধরেন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি বা জবের ফাঁকে ফাঁকে, ডাক্তারদের যদিও ছুটি নাই, বাট স্টুডেন্ট যারা আছে তারা সবাই কিন্তু ধরেন এত লম্বা ছুটি পাবে এবং ফ্যামিলির সাথে থাকবে এবং থাকতে থাকতে যে এক সময় হাঁপায় উঠবে, এটাও আমরা কিন্তু চিন্তা করি নাই। সো এবারে যে নিউ ইয়ার সেলিব্রেশন বলেন, যে এরকম একটা, আমি ঠিক জানি না যে আমরা নতুন বছরের জন্য ভালো কিছু আশা করব। সবসময় আমরা ভালোর দিকে আশা করি, নাকি যে খারাপ বছরটা পার করে আসছি এর জন্য শুকরিয়া আদায় করবো যে যাক আমরা একটা খারাপ বছর সুস্থভাবে পার করে আসছি আর কি। তো গত বছর যেমন ধরেন এই সময়টা ছিল আমাদের, আমি গত বছরও লন্ডনে ছিলাম আর কি, এবছর তো আপনার কিংস লিনে আছি। তো গত বছর এই সময়টা আমার মনে আছে, আমরা বিকালবেলা সবাই প্রিপারেশন নিচ্ছিলাম যে সেন্ট্রাল লন্ডনে যাব। এখানে হচ্ছে সবচেয়ে বড় প্রোগ্রাম হয় আর কি। দেখবেন যে আতশবাজি যে ফুটায়, ট্রাগল ফর স্কোয়ার বলে আর কি, ওইখানে ধরেন বিশাল আতশবাজির সমারোহ হয় আর কি। তা আমরা মোটামুটি ফ্রেন্ড সার্কেল মিলে সবাই এখানে গেছিলাম। তো এই বছর ধরেন সবাই যা ফ্রেন্ডরা ম্যাক্সিমাম হসপিটালে আছে আর আমি বাসায় আছি আইসোলেশনে। সো লাইফ খুব আনসার্টেন। তো প্ল্যান প্ল্যান এটাই হওয়া উচিত আমাদের যে আসলে প্রেজেন্ট কে নিয়ে প্ল্যান করা উচিত না ফিউচার কে নিয়ে, যে আজকের দিনে আমি কি করতে পারতেছি আর কি। কারণ আপনার হাতে অতীত নাই, আপনার হাতে ভবিষ্যৎ নাই, যা আছে অনলি প্রেজেন্ট। দেখ, অনেক বড় বড় কথাবার্তা হয়ে গেল, ব্যাপার না। সমস্যা নেই ভাইয়া, মানে আমরা এই বছরটা একদম অন্যরকম, মানে নিউ ইয়ার জাতীয় কোনো ফিলিংও নেই বা কারোর মধ্যে কোনো আমেজও কোনো কিছু নেই। যাক, আজকে আর ওই টপিকে না যাই, আমরা আমাদের আলোচ্য টপিকে চলে আসি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্ল্যাব 2 রিলেটেড প্রিপারেশন নিয়ে। ভাইয়া অলরেডি আমাদের সাথে ওইটি এবং প্ল্যাব 1 নিয়ে আলোচনা করেছেন পূর্ব ক্লাসে, এবং আজকে প্ল্যাব 2 প্রিপারেশন নিয়ে বেসিক্যালি হচ্ছে প্ল্যাব 2 প্রিপারেশন নিয়ে
যে পড়া উচিত বা প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত এই গাইডলাইনটা যদি আপনি প্রথমে দিয়ে দিতেন তাহলে সুবিধা হতো। ধন্যবাদ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে প্রথমেই শুরু করি। আপনি যখন প্ল্যাব 1 কমপ্লিট করে ফেলছেন, ধরলাম যে আপনি প্ল্যাব 1 পাস করছেন। তো প্ল্যাব 1 পর্যন্ত যেটা সুবিধা ছিল যে আপনি বাংলাদেশে বসে এই পরীক্ষাগুলো দিতে পারতেন, ওইটি প্ল্যাব 1। বাট যখনই আপনি প্ল্যাব 2 পরীক্ষা দিবেন, তখনই যে চিন্তাটা চলে আসে সেটা হচ্ছে আপনাকে ইউকে এসে পরীক্ষাটা দিতে হবে। এখন পর্যন্ত শুধুমাত্র পরীক্ষাটা ম্যানচেস্টারেই হচ্ছে আর কি। সম্ভবত জিএমসি চেষ্টা করতেছে সেন্টার আরো বাড়ানোর জন্য, বাট স্টিল নাও ম্যানচেস্টার ইজ দ্য অনলি সেন্টার যেখানে আপনার প্ল্যাব টুর পরীক্ষাটা হয়। তো প্ল্যাব টুর মেইন হার্ডেলটা আমি যতটা না বলবো পড়ালেখা, তার চেয়ে আমি বলবো যে ভিসা রিলেটেড কাজগুলা। কারণ এই ধরনের ডকুমেন্টেশনাল কাজ আমরা খুব বেশি অভ্যস্ত না। আর একটা ফিনান্সিয়াল বার্ডেনও থাকে যে স্পন্সর দেখাবেন, স্পন্সর কাকে দেখাবেন, কত টাকা দেখাবেন, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখা লাগবে। তো আমি আজকে বেসিক্যালি চেষ্টা করব যে এই ভিসার ব্যাপারগুলো সহ প্ল্যাব টু নিয়ে একটু কথাবার্তা বলতে, নট অনলি দ্য প্রিপারেশন, শুধুমাত্র প্ল্যাব টুর প্রিপারেশন নিয়ে না, এই ভিসার ব্যাপারটাও আমি কথা বলবো যে আপনার ফিনান্সিয়াল সাপোর্টটা কেমন লাগতে পারে। তাহলে যারা ভবিষ্যতে দিতে ইচ্ছুক তাদের একটা ইন জেনারেল আইডিয়া থাকবে আর কি। আমার কথা মানে আমি যেটা থিঙ্ক করি যে কোনো কিছু চিন্তা ভাবনা না করে আগানোর চেয়ে সবকিছু জেনে শুনে তারপরে আগানো ফার ফার বেটার। তো ধরেন আপনি এখন ফার্স্ট এর প্ল্যাব 1 পাস করে ফেলছেন, তো আপনার ফার্স্ট যে ইস্যুটা দাঁড়াবে প্রথমেই হবে আপনার ভিসার কাজ। সেকেন্ড দাঁড়াবে আপনি কোন একাডেমিতে যাবেন। থার্ড হচ্ছে আপনার পড়ালেখা, যদি আপনি সিকোয়েন্স অনুযায়ী হিসাব করেন আর কি। তো ফার্স্টেই ভিসার কাজ যেটা, এই ভিসার কাজে যেটা আসে আপনার টোটাল খরচ কত হবে, এটা একটা ফ্যাক্টর, কতদিন থাকতে হবে। তো আমরা যেটা বলি ইউজুয়ালি যেই একাডেমি গুলা ক্লাস নেয় সবাই 14 দিনের ক্লাস নেয়, 14 দিনের বেশি কেউ ক্লাস নিতে পারে না, 12 থেকে 14 দিন অফিসিয়ালি, কেউ কেউ হয়তো আনঅফিসিয়ালি 18 দিন পর্যন্ত নিতে পারে, বাট অফিসিয়ালি সবাই 14 দিনের বেশি ক্লাস ইউকেতে নিতে পারে না। তো এই 14 দিনের যখন আপনার ক্লাস নেবে, এটার জন্য আপনার এখন, আমি যেমন কমন স্টেশনে করেছি, অ্যাসপায়ার আছে, সোয়ামি আছে, স্যামসাং আছে, এগুলো হচ্ছে প্ল্যাব টুর একাডেমি আর কি। তো এগুলো আপনাকে বুকিং দিতে হবে। তো এগুলা বুকিং, অনেকেরই বাংলাদেশি অ্যাকাউন্ট আছে, এদের সাথে কমিউনিকেশন করলে এরা বাংলাদেশি অ্যাকাউন্ট দিয়ে দেয়। তো এদের সবারই অ্যারাউন্ড 50 থেকে 60,000 টাকা হচ্ছে ফি এই 14 দিনের জন্য। তো এখন ধরলেন আপনি কবে পরীক্ষা দিবেন এটার উপর বেসিস করে আপনি যে কোনো একটা আপনার সুইটেবল একাডেমিতে আপনি এনরোল করলেন নিজেকে। তো এটা আপনার মোটামুটি তাহলে একাডেমির ব্যাপার চলে গেল। একাডেমির ব্যাপারটা প্রথমে বলে নেই, আসলে একাডেমিটা হচ্ছে অনেকটা, আমরা ম্যাক্সিমামই তো হয়তো অ্যাডমিশন টেস্টের সময় কেউ উদ্ভাসে গিয়েছি, কেউ রেটিনায় গিয়েছি, কেউ হয়তো আরো থ্রি ডক্টরস এই ধরনের ইনস্টিটিউশন গুলোতে গিয়েছি। এখানেও একাডেমির রোল সেম ওইরকমই। এরা কেউই আপনাকে চান্স পাওয়াই দিবে না বা পাশ করাই দিবে না, এরা জাস্ট আপনাকে জেনারেল গাইডলাইন দিবে যে কিভাবে পড়তে হয়, ইউকের সিস্টেমটা কি, এই ব্যাপারে আপনাকে আপডেট করবে। সো আমি সবসময় যেটা সবাইকে বলি যে এটা অনলি 10 to 20% আপনার সাকসেসের জন্য হেল্প করতে পারে, বাকি 80% হচ্ছে আপনার উপরে। সো কোন একাডেমিতে যাচ্ছেন এটা আপনার হওয়া উচিত, আপনার বাজেট, আপনার ব্যাচ, আপনার সময়, আপনার সুইটেবিলিটি, আপনি কোন সিরিজটাকে প্রিফার করতেছেন, এগুলোর উপর ভিত্তি করে আপনি ডিসিশন নেবেন। তো আপনার একাডেমি চলে গেল, এখন চলে আসেন ভিসার যে স্পন্সরের ব্যাপারটা। তো স্পন্সর যেটা আমরা সবসময় বলি, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস হলে সবচেয়ে ভালো। ফার্স্ট ডিগ্রি রিলেটিভস কারা, যেমন আপনার বাবা মা, আপনার ভাই বোন, ইট শুড বি দ্য ফার্স্ট চয়েস। আপনি কি নিজেকে দেখাতে পারেন? হ্যাঁ, আপনি নিজেকেও দেখাতে পারেন। আপনার যদি সাবস্টেন্সিয়াল মানে ক্রেডিবল ইনকাম থাকে, যে ইনকাম সোর্স আপনি দেখাতে পারেন যে আপনার মাসে 1 লাখ টাকা করে ইনকাম হয়েছে, আপনি 5 মাস ইনকাম করছেন, ওই টাকা দিয়ে আপনি ক্লাবে দিতে যাবেন, সো ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। এটা তারা খুবই অ্যাপ্রিসিয়েট করে, কারণ ওদের সোসাইটিটা এরকম, যার যারটা তারটা দেখতে হয়। সো এটা একটা ইস্যু গেল। এখন চলে আসেন আপনার খরচটা কেমন হয় আসলে প্ল্যাব টু যখন দিতে যাবেন। তো আপনি তো বাংলাদেশ থেকে যেটা আপনি পে করে যাবেন, যেমন হচ্ছে আপনি এয়ার ফেয়ার তো কেটে যাবেন, তারপরে প্ল্যাব ট্যুর একাডেমিকটা দিয়ে দিবেন। সো আপনার এখানে থাকবে থাকা খাওয়া এবং প্ল্যাব ট্যুর পরীক্ষার ফি। ইউজুয়ালি আপনি যদি লন্ডন বেসডে যান, তো পার মান্থ আপনি ধরতে পারেন আপনার থাকার জন্য £500 করে লাগবে। তো আমরা বলি ওইখানে 6 সপ্তাহ থাকতে, তো ধরেন আপনি 2.5 মাস থাকবেন, তো আপনার এই বাবদ খরচ হবে £1200 মতো তাহলে অ্যারাউন্ড। আর খাওয়ার খরচ হচ্ছে, এটা ডিপেন্ড করে আপনার উপর। আমি যেমন চেষ্টা করতাম রান্না করে খেতে, কারণ এখানে রেস্টুরেন্ট গুলা খুবই কস্টলি। তো যেমন আমার রান্না করে খেতে আমার ধারণা আমার 2 মাসে £200 খরচ হয় নাই। মাঝে মাঝে আমি রেস্টুরেন্টও খেয়েছি, ওটা সহ হিসাব করলে আমার £200 খরচ হয় না খাওয়ার পিছনে।
সো এই হচ্ছে আপনার খরচ। আর প্ল্যাব 2 দিতে আপনার লাগে হচ্ছে এখন মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 93K এর মতো, ধরেন 93 থেকে 95,000 টাকা আপনি যদি সাম আপ করেন আর কি, পাউন্ডের ভেরিয়েশন সহ। সো এই হচ্ছে আপনার খরচগুলা। সাথে ধরেন কিছু ইমার্জেন্সি ফি দেখাইতে হয় 200-300 পাউন্ড, আপনার টেলিফোন বিল হয়তো 3 মাসে 60 পাউন্ড। তো এই সব দেখায় আমি যেটা করেছিলাম, আমার টোটাল খরচ দেখাইছিলাম এয়ার ফেয়ার সহ হচ্ছে 3200 পাউন্ড, বাংলাদেশি টাকায় ধরেন 3,40,000 টাকা। সো আমরা যেটা সবসময় বলি, আপনি যখন স্পন্সর দেখাবেন আপনার এই টাকাটা যাতে 2 থেকে 3 গুণ থাকে, মানে 3 লাখ দেখাইলে আপনার যাতে 6 লাখ অথবা 9 লাখ থাকে, 9 লাখ থাকা সবচেয়ে সেফ। সো এরকম থাকলেই হবে যখন আপনি স্পন্সর দেখাবেন। আর আপনি যখন নিজেকে দেখাবেন তখন আপনি যদি আপনার 4 লাখ টাকা খরচ হয়, আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা থাকলেই চলবে। যেমন আমার এক ফ্রেন্ড আছে, ও এখন ম্যানচেস্টারে, হ্যাঁ, কভেন্ট্রিতে জব করতেছে। ও হচ্ছে নিজেরটা নিজেই দেখাইছিল, ও দেখাইছিল ওর অ্যাকাউন্টে 5 লাখ টাকা ছিল এবং সে প্রথমবারে ভিসা পেয়ে গেছে। আবার আমাদের আরেকজন পরিচিত আর কি, ওনারা হাজবেন্ড ওয়াইফ দুইজনই ভিসার জন্য অ্যাপ্লাই করছিল, বাট স্পন্সরের থ্রুতে ওনারা অ্যাকাউন্টে দেখাইছিল 80 লাখ টাকা, বাট ওনারা দুজন কেউই পান নাই। সো এই ভিসার ব্যাপারটা একটু আনসার্টেন, বাট এই সার্টেনিটি আনার জন্য আপনি কাগজপত্র যত বেশি স্ট্রেট রাখতে পারবেন, যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে স্পন্সর হবেন তার ইনকামের লিজিটিমেসি যদি দেখাতে পারেন যেটা আপনার লিগাল ইনকাম, তো এইসব ব্যাপারগুলো এখানে অনেক বেশি ইফেক্ট ফেলে আর কি আপনার এই ভিসার ক্ষেত্রে আর কি। সো এই হচ্ছে মোটামুটি ভিসার স্পন্সরের ব্যাপারটা, সবাই এটাই চিন্তা করে। তো সুতরাং আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি যদি দেখান যে আপনার মোটামুটি অ্যাকাউন্টে 5 থেকে 9 লাখ টাকা পর্যন্ত দেখাইতে হইতে পারে। সো এইটা আসলে মিডল ক্লাস ফ্যামিলির যে কারোর জন্য একটু টাফ আর কি, যদি স্পন্সরশিপের ব্যাপারে। তো এই ক্ষেত্রে যদি আপনার ক্লোজ মানে বাবা মা ভাই বোনের না থাকে, আপনি আপনার মামা মামি বা রিলেটিভ যারা আছে, আপনার ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড যারা আছে, যারা আপনাকে এইসব ডকুমেন্টেশন দিতে প্রস্তুত, হেল্প করতে প্রস্তুত, আপনি তাদের হেল্প নিতে পারেন। অনেকে ফ্যামিলি ফ্রেন্ডের রেফারেন্স দিয়েও ভিসা পেয়ে গেছে, তাদের যদি কাগজপত্র ঠিকঠাক থাকে। সো এই হচ্ছে আপনার ভিসা রিলেটেড সাম আপ আর কি। মোরলেস আমরা সবাই এগুলা দিয়ে ভিসা গুলা পেয়েছি। সাথে আপনার কিছু ডকুমেন্টেশন লাগে, যেমন স্পন্সরশিপের জন্য এফিডেভিট করতে হয়। তো আপনার যদি ধরেন কোনো প্রপার্টি থাকে, আপনার যে স্পন্সর তার যদি ধরেন গাড়ি থাকে, বাড়ি থাকে, এটা হচ্ছে টাই হিসাবে দেখানো যায়। আপনার যদি আদার্স কোনো ফ্যামিলি মেম্বার থাকে, যে আপনার ভাই বোন বাবা মা, দেখাইতে পারেন যে আপনি যে সময়টা ইউকে থাকবেন এই সময়টাও তারা বাংলাদেশে থাকবে। সো এই ব্যাপারগুলা হচ্ছে খুব হেল্প করে আর কি। সো কারো যদি ভিসা নিয়ে কোশ্চেন থাকে, আমি তাহলে ভিসার কোশ্চেন গুলা সাম আপ করে দেন সামনের দিকে আগাতে যাচ্ছি আর কি। ঠিক। কল্পনা আপু, তোমার কি কোনো ভিসা নিয়ে রিলেটেড কোনো কোশ্চেন আছে? তাহলে উই ক্যান। হচ্ছে যে অ্যাপ্লাই এর প্রসিডিওর গুলো কি কোনো কোচিং সেন্টারে থ্রু করা বেটার নাকি নিজে করা ট্রাই করাটা বেটার, এটা যদি বলতেন, বাট অনলাইনে বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ গুলোর ক্ষেত্রে। ভিসার ক্ষেত্রে? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমি বললাম ভিসার ক্ষেত্রে কি? জি, জি ভাইয়া, ভিসার জন্য বা হচ্ছে যে প্ল্যাব 2 এর রেজিস্ট্রেশন, দুই ক্ষেত্রেই, যে বা আসলে প্ল্যাব 2 রেজিস্ট্রেশন করা ছাড়া তো আর আমি রেজিস্ট্রেশন, ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো না। আগে তো ভাইয়া হ্যাঁ, যে না, registration- প্ল্যাব 2 বুকিং এর জন্য তো আসলে কারো হেল্পের প্রয়োজন নাই, কারণ তুমি তো ধরো প্ল্যাব 1 এর সময় জেএমসি এর অ্যাকাউন্ট খুলে ফেলছো, যখনই তুমি প্ল্যাব 1 পাস করে ফেলবা ওরা তোমার জন্য প্ল্যাব 2 এর স্লট খুলে দিবে, তুমি ওইখানে গিয়ে প্ল্যাব 2 এর জন্য বুকিং করে ফেলতে পারবা। সো এটার জন্য কোনো এজেন্সির দরকারই নাই। তোমার যে ব্র্যাকের যে ডুয়াল কারেন্সি কার্ড আছে, ইবিএল আছে, তো এদেরকে আগে থেকে বলে রাখলে এটা দিয়েও বুক করতে পারবা। সো ওটাও এখন বড় কোনো ইস্যু না। আর ভিসার ক্ষেত্রে আমরা সব সময় বলি নিজে নিজে করার জন্য। তো নিজে নিজে করার জন্য সবচেয়ে ভালো গাইডলাইন হচ্ছে রোড টু ইউকে। ওখানে যে ভিসা রিলেটেড বিশাল ফিনান্সিয়াল ফিয়াস্কো বা ভিসা রিলেটেড সব কথাবার্তা ওরা খুব গুছিয়ে রেখেছে। তো আমি সবাইকে সাজেস্ট করি যে ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে রোড ট্যুর ইউকের এই ডকুমেন্ট গুলা পড়া।
দেন যদি সে কোনো কিছুতে কনফিউশনে থাকে দে ক্যান অলওয়েজ আস্ক মি, বা আমাদের যে প্ল্যাটফর্ম বিডি গ্রুপে আছে যে কোনো সময় এগুলো নিয়ে কোয়েশ্চেন করতে পারে। সো এটা তাদের জন্য একটা ইজিলি অ্যাক্সেসিবল হয়ে গেছে, একটা সময় হয়তো এরকম ছিল না আর কি। সো আর হয় কি, এই ভিসাটা হচ্ছে কোনো এজেন্সি দিয়ে না করাটাই ভালো, কারণ ম্যাক্সিমাম এজেন্সি ট্যুরিস্ট ভিসা বা অন্য ভিসা গুলো হচ্ছে প্রসেস করে অভ্যস্ত। এরা প্ল্যাব নিয়ে এদের আইডিয়া নাই, এবং প্ল্যাবের ভিসাটাও একদিক থেকে ইজি, বাট ডকুমেন্টেশন লাগে, এই ব্যাপারগুলো ওরা বোঝে না। ওরা অন্য জেনারেল ভিসার মতো প্রসেস করে। এক্ষেত্রে আমি ম্যাক্সিমাম যতটুকু জানি যে যারা এজেন্সির মাধ্যমে গেছে এরা ফার্স্ট চান্সে হচ্ছে রিজেক্টেড হয়েছে। তারপরে অথেন্টিক কিছু তোমার এজেন্সি আছে বা ইমিগ্রেশন লয়ার আছে, বাট দে চার্জ ভেরি হাই। তো আমার সাজেশন থাকবে যে যদি খুব বেশি কমপ্লেক্স সিচুয়েশন না হয়, দেন রোড টু ইউকে কে ইউজ করে নিজেই করা যায়। আমি কিন্তু নিজেরটা নিজেই করেছি। আমাদের ম্যাক্সিমাম বন্ধু বান্ধবরা নিজেরটা নিজেই করেছে, আমরা হেল্প নিয়েছি। কভার লেটার লিখতে হয়, কভার লেটার কিভাবে লিখবো, এটার নমুনা কপি কোথায় পাবো, এগুলো আমরা আমাদের যে সিনিয়র এক্স প্লেবার আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের মেন্টররা আছে, আমরা তাদের কাছ থেকে হেল্প নিয়েছি। বাট আমরা কোনো প্রফেশনাল এজেন্সির কাছে যাই নাই, কারণ প্রফেশনাল এজেন্সি তারা ব্যাপারগুলো জেনারেলাইজ করে ফেলে, যেটা আমাদের জন্য একটু ডেঞ্জারাস আর কি। জি ভাইয়া, এই ক্ষেত্রে টাইম ডিউরেশনটা কি পরিমাণ লাগতে পারে যে অ্যাপ্লাই ভিসার জন্য অ্যাপ্লাই করে বা পাওয়া যায়, এটা কি ভ্যারিয়েবল ওর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পাওয়া যায়? ইউজুয়ালি হচ্ছে আমাদের প্ল্যাব টু ট্যুরিস্ট ভিসা যেটা 2 উইকের মধ্যে এরা রেজাল্ট দিয়ে দেয়, পজিটিভ অথবা নেগেটিভ যেটাই হোক, ওরা 2 উইকের মধ্যে বলে দিবে যে চলে এসেছে আপনার ভিসার কাগজ আর কি। সো ইউজুয়ালি খুব বেশি কর্মিল না থাকলে, বা এবার যেমন অনেকে হচ্ছে কোভিড এর জন্য আটকে গেছিল, কোভিড যখন শুরু হলো তখন হঠাৎ করে লকডাউন দেওয়াতে তাদের কাগজপত্র আটকে গেছিল। ওই এক্সাম্পল ছাড়া বাকি ম্যাক্সিমাম লোকজনই 2 উইকস বলে, মানে 14 ডেজ, 14 ওয়ার্কিং ডে আর কি। তো অনেক সময় খেয়াল করবেন এই যে ডিসেম্বর যে মাসটা, এই মাসে অনেক হলিডে থাকে, তো আমরা এই ওয়ার্কিং ডে আর এই হলিডের সাথে একসাথে মিলাই ফেলাই আর কি। তো ইউজুয়ালি 14 ডেজ এর মধ্যে পেয়ে যায় সবাই, এটা নিয়ে কোনো ইস্যু হয় না। ভাইয়া যদি প্ল্যাব টু এর যদি রেজিস্ট্রেশন করে থাকে কতদিনের মধ্যে সিটটা পড়ে, যে এক্সামের শিডিউলটা আসতে মানে এক্সামের ডেটটা ফেলানোর কতদিন আগে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করতে হয়, এই জিনিসটা জানাচ্ছে। হ্যাঁ, প্ল্যাব টুর জন্য কোনো আলাদা রেজিস্ট্রেশন লাগে না। আপনি যে প্রথমে জিএমসি এর অ্যাকাউন্ট খুলে ফেললেন তখনই আপনার জিএমসি এর সাথে রেজিস্ট্রেশন হয়ে গেল। আপনি এরপর এক্সাম বুকিং দিবেন। এক্সাম বুকিং দিবেন মানে হচ্ছে ওরা স্লট দেখাবে যে 19শে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফাঁকা আছে, তো আপনি চুজ করবেন আপনার সুইটেবিলিটি অনুযায়ী কোন দিন আপনি পরীক্ষা দিবেন। তো ধরেন আপনি 28শে ফেব্রুয়ারি বা 27শে ফেব্রুয়ারি চুজ করলেন আপনি, ঠিক আছে, তো চুজ করে ওই দিন পে করলেন, তখনই আপনার এক্সাম ওই দিন বুক হয়ে গেল। সো এরকম না যে আপনি অ্যাপ্লাই করলেন এরপরে আপনাকে সিট দিবে, বরং আপনি আপনার ডেট আপনার সুইটেবিলিটি অনুযায়ী ঠিক করতেছেন যে আমি এই দিন পরীক্ষা দিব। সো এই ব্যাপারগুলো ফ্লেক্সিবল আছে আর কি। ভাই প্ল্যাব টুর জন্য কি ইউকে একটা অপশন, আর কোথাও যদি সিট বা এক্সাম দেওয়ার স্কোপ আছে কিনা শুধুমাত্র অন্য ইউকে কোনো? না, প্ল্যাব টু অনলি ম্যানচেস্টারে হয়, লন্ডনেও হয় না, অন্য কোনো সিটিতে হয় না। ম্যানচেস্টারে যে জিএমসি বিল্ডিং আছে, এক্সাম সেন্টার আছে, শুধুমাত্র ওইখানে হয়। তবে জিএমসি চেষ্টা করতেছে এক্সাম সেন্টার বাড়ানোর জন্য, কারণ অনেকদিন প্ল্যাব টু বন্ধ ছিল, একটা প্রেসার যাচ্ছে। তো ওরা চেষ্টা করতেছে আলাদা অন্য আরেক জায়গায় হচ্ছে এক্সাম সেন্টার খোলার জন্য, বাট স্টিল না ওরা ম্যানচেস্টার বেসড আর কি। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এই ক্ষেত্রে হচ্ছে বাকি এক্সাম মানে এক্সাম ওরিয়েন্টেড কথাবার্তাগুলো যদি বলে ফেলতেন, যে এক্সাম হ্যাঁ, হ্যাঁ, প্রসিডিউর গুলো কেমন বা আচ্ছা, স্টেশন গুলো। এক্সাম শুরু করি। এটা হচ্ছে বেসিক্যালি অসি, যেটা অবজেক্টিভ স্ট্রাকচারাল ক্লিনিক্যাল এক্সাম। যারা এই এমডিএমএস বা এফসিপিএস এর যারা শর্ট কেস গুলা করে ঠিক ওই রকম। ওইখানে পেশেন্ট থাকবে। আমি একটা কিউবিকলের কথা বলি, একটা কিউবিকলে আপনি যখন ঢুকবেন, ঢোকার আগে দরজায় সিনারিওটা লেখা থাকবে। যেমন এরকম হইতে পারে যে লিখছে যে এ 25-year boy called Riyadh came to you with a chest pain. Please talk to him, give diagnosis and give management. তো আপনাকে ওরা বলে দিল যে রিয়াদ নামের একটা ছেলে চেস্ট পেন নিয়ে আসছে আপনাকে। এখন ওইটার ভিতরে ঢুকে কি করতে হবে, হিস্ট্রি নিতে হবে, ম্যানেজমেন্ট দিতে হবে, ইনভেস্টিগেশন বলতে হবে, ওই সবকিছুই বলতে হবে আপনার পেশেন্টকে। ওই আপনি যখন কিউবিকলে ঢুকবেন আপনার সাথে একজন থাকবে হচ্ছে পেশেন্ট হিসেবে যে রোল প্লে করবে, আরেকজন থাকবে হচ্ছে এক্সামিনার যে আপনাকে মার্কিং করবে। ওকে, সো এরকম স্টেশন থাকে হচ্ছে 18টা। এক্সাম হচ্ছে 3 ঘন্টার। প্রতিটা কিউবিকল স্টেশন আপনার জন্য 8 মিনিট করে বরাদ্দ।
আর স্টেশন শুরু হওয়ার আগে 1.5 মিনিট আপনার হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। সাথে আগে আমাদের সময় 2টা রেস্ট স্টেশন ছিল। সো রেস্ট স্টেশন সহ হিসাব করলে প্রতিটাই হচ্ছে আপনার 20টা স্টেশন, 20টা স্টেশন যদি 8 মিনিট করে হিসাব করেন 160 মিনিট, মোরাললেস আর কি 3 ঘন্টার একটা এক্সাম আর কি। সো এই প্ল্যাব ট্যুর যদি স্টেশন গুলা মোটা দাগে ভাগ করেন আপনি, এই স্টেশন গুলাকে 3 ভাগে ভাগ করা যায়। এক, ফার্স্টে প্রথমটা আপনি বলতে পারবেন যে হিস্ট্রি, ম্যানেজমেন্ট এন্ড ইনভেস্টিগেশন বেসড। সেকেন্ডটা হচ্ছে প্রসিডিওর বেস, মানে হচ্ছে কম্বাইন্ড স্টেশন, এখানে আপনাকে কিছু হিস্ট্রি নিতে হবে, কিছু প্রসিডিওর করতে হবে। আরেকটা হচ্ছে ইথিক্যাল সিনারিও, এখানে আপনার কোনো হিস্ট্রি টেকিং আছে, ম্যানেজমেন্ট নাই। ধরেন ইথিক্যাল সিনারিও বলতে কেমন বোঝায় আপনাকে বলি। যেমন আমরা অনেকে তো ওয়ার্ডে কাজ করছি, ধরেন আপনি ওয়ার্ডে কাজ করছেন, একজন পেশেন্টকে ভুল ওষুধ দিয়ে দিছেন। সো ওটাকে বলবে যে আপনি অমুক দিন ভুল ওষুধ দিছিলেন, সে আজকে আসছে আপনার সাথে কথা বলতে, আপনাকে ওটা বলতে হবে, যে বারবার যে বলতে হবে যে আই এম রিয়েলি সরি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ আই কুড ডু দিস, বা হোয়াটস হ্যাপেন টু ইউ, আই এম রিয়েলি সরি দ্যাট ইউ আর গোয়িং থ্রু এ লট। এগুলো আর কি বলা, ওদেরকে এক্সপ্লেইন করা যে এই ভুলটা কিভাবে হইলো আর কি। এটা হচ্ছে ইথিক্যাল সিনারিও আর কি। তো ইথিক্যাল সিনারিও সবসময় যে এরকম হবে, আপনার ভুল হবে ব্যাপারটা এরকম না। অনেক সময় এরকম হতে পারে যে ধরেন আহ একটা পেশেন্ট আসছে, বিরেফমেন্টের পেশেন্ট, মানে কারো বাপ মা মারা গেছে বা তার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, তো আপনি তাকে কাউন্সিলিং করবেন, এগুলোও ইথিক্যাল সিনারিওর মধ্যেই পড়ে আর কি। এটা একটা পার্ট। আরেকটা পার্ট যেটা বললাম হচ্ছে কম্বাইন্ড স্টেশন। কম্বাইন্ড স্টেশন হচ্ছে আপনি হিস্ট্রি নেবেন, সাথে কিছু কিছু প্রসিডিওর করা লাগবে। কি কি প্রসিডিওর আছে, যেমন আমরা ওয়ার্ডে যেগুলো করি, আইভি ক্যানুলা, তারপরে ক্যাথেটারাইজেশন, অ্যান্টিনেটাল এক্সামিনেশন, এগুলো। এগুলো যদি একটু সাব ডিভাইড করেন, যেমন রিসেন্টলি যেটা ওরা করতেছে, ওরা হচ্ছে টিচিং স্টেশন অনেকগুলা ঢুকাচ্ছে। যেমন আমার 2টা টিচিং স্টেশন ছিল। একটা ছিল হচ্ছে 9, 10, 11 ভেগাস নার্ভ, এটা হচ্ছে স্টুডেন্ট ছিল, স্টুডেন্টকে শিখাইতে হয়েছে। আর একটা ছিল হচ্ছে রেসপিরেটরি এক্সামিনেশন, তো ওটাও হচ্ছে আমাকে পেশেন্টকে শিখাইতে হয়েছে, মানে স্টুডেন্টকে শিখাইতে হয়েছে যে রেসপিরেটরি এক্সামিনেশন কিভাবে করে আর কি। আর আরেকটা সাথে থাকে হচ্ছে সিমম্যান। সিমম্যানটা হচ্ছে এরকম একটা পুতুল, বড় ওদের মানে গ্রোন ম্যান সাইজের পুতুল। এই পুতুলটা যেটা করতে পারে, ধরেন কিছু এভিডেন্স প্রডিউস করতে পারে। যেমন ধরেন এএফ এর ক্ষেত্রে আমরা যেটা বলি ইরেগুলার হার্টবিট, তো আপনি যখন ওর হার্টবিট শুনবেন, ওর হার্টবিট ইরেগুলার পাবেন, বা পালস অ্যাবনর্মাল পাবেন, কখনো কখনো পালস অ্যাবসেন্ট পাবেন। তো এই ধরনের ক্লিনিক্যাল ফাইন্ডিং গুলো আপনার এটা প্রডিউস করতে পারে আর কি। সো এটা হচ্ছে সিমম্যান। এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং, যেহেতু আমরা এই ধরনের টেকনোলজির সাথে পরিচিত না। আর সিমম্যানের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি, সিমম্যানের নর্মাল অ্যানালিটিক্যাল পজিশনের সাথে এটা কোইনসাইড করে না। মানে ধরেন সিমম্যানের পালস বা ব্রিদিং সাউন্ড একটু আগে পরে থাকে আর কি। আমাদের মানুষের যেমন এক্সাক্ট লোকেশনে, ওদের এই এক্সাক্ট লোকেশনে না। এই জিনিসগুলাই আপনাকে কি করবে, আপনি যখন যে একাডেমিতেই যাবেন, ওরা আপনাকে এই জিনিসগুলো হ্যাবিচুয়েট করাবে। সো এই হচ্ছে, আপনি যদি মোটা দাগে বলতে পারেন হচ্ছে প্ল্যাব ট্যুর কতগুলো স্টেশন থাকে, কি টাইপের স্টেশন থাকে। এখন আপনি বলতে পারেন যে ভাই কোন কোন সাবজেক্টের থাকে। অ্যাকচুয়ালি এটা ইচ এন্ড এভরি সাবজেক্টেরই থাকে। আপনারা প্ল্যাব ওয়ানে যেমন মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স সবগুলো দিয়েছেন, এখানেও সেম। মেডিসিন থেকে কিছু কেস থাকবে, সার্জারি, গাইনি, অপস, পেডি, ইচ এন্ড এভরি সেগমেন্ট থেকে কিছু আপনার কেস থাকবে। তো এটার কোনো বাধা ধরা নিয়ম বা কিছু নেই যে এই সেগমেন্ট থেকে এটা আসবে, এই সেগমেন্ট থেকে এটা আসবে। সো বুঝতে পারতেছেন আর কি, এটা কোনো ফিক্স কিছু নাই আর কি। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই ক্ষেত্রে কি অ্যাটিপিক্যাল কোনো কেস পড়ে, নাকি সবসময় একটা ইউজুয়াল লাইক কেসগুলোর ক্ষেত্রে ইউজুয়াল প্রেজেন্টেশন গুলো থাকে, বা কমন কেসগুলো পড়ে, একটা বাঁধা ধরা লিস্ট থাকে, এরকম হয় কিনা? আসলে বাধা ধরা লিস্ট বলতে কি, এদের কিছু কমন টপিক সেট করা আছে। তো চেস্ট পেইন, যেমন প্ল্যাব ওয়ানের ক্ষেত্রে ওরা, প্ল্যাব টুর ক্ষেত্রে ওরা যেটা করে, ধরেন 400 টপিকস বলতে পারেন। তো 400 টপিকস শুনতে খুব ছোট মনে হচ্ছে, বাট 400 টপিক যদি আপনি ডিজিজ অনুযায়ী চিন্তা করেন, এটা দেখবেন আমাদের এমবিবিএস লেভেলে আমরা যা যা শিখছি সব মিলে 400 টপিকস হয় না আর কি, ডিজিজের ক্ষেত্রে যদি চিন্তা করেন আর কি। সো মোটামুটি মোরলেস যেই একাডেমি থেকে যে স্ক্রিপ্ট গুলা দিবে, মানে যে টপিকস গুলা দিবে,
ওগুলো পড়লে মোরাললেস কাভার হয়ে যায়। বাট ব্যাপারটা হচ্ছে কি, এই রোগীগুলো সবাই তো অ্যাক্টর। আপনিও যখন ঢুকবেন, এরা প্রতি ইন্ডিভিজুয়ালের কাছে একটু আধটু ইনফো চেঞ্জ করে দিবে। তো যখনই একটু আধটু ইনফো চেঞ্জ করে দিবে, পুরা স্টেশনটাই চেঞ্জ হয়ে যায়। কারণ আমি তো আপনাকে গতকাল কি বলেছি, মানে গত সেশনে বলেছি যে ওদের সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে পেশেন্ট বেস। পেশেন্ট আপনার বুকে ব্যথা নিয়ে আসছে, এই পেশেন্ট যদি বলে আমার বুকে ব্যথার আগে আমার বাসায় কুকুর আছে, আপনি কুকুরের ব্যবস্থা করেন, তাহলে আপনাকে ওই বুকে ব্যথার সাথে সাথে ওর বাসায় যে কুকুর আছে ওই কুকুরের প্রতিও আপনাকে নজর দিতে হবে, যে কুকুরটাকে কিভাবে রেস্কিউ করা যায়। এবং এটা ওদের খুব কমন প্র্যাকটিস। বা ওরা যদি এমন কোনো কনসার্ন থাকে, যেমন অনেকেরই কনসার্ন আছে যে ধরেন সে হার্ট অ্যাটাকের দিকে চলে যাচ্ছে, বাট সিপিআর দেওয়া যাবে না, কারণ ওদের ডিএনএর ফর্ম থাকে। তো ওদের ডিসিশনের প্রতি রেসপেক্ট করা, এটাও এনএইচএস এর একটা কালচার, যে আলটিমেটলি বোঝানো যে ইউ আর দ্য আলটিমেট বস অফ ইউর সেলফ, নট মি। আমরা আপনাকে সাজেস্ট করতে পারি যে আমরা কি কি করতে পারি, বাট আপনার জন্য কি করব এটা অবশ্যই আপনাকে জানিয়ে করব, আপনাকে না জানায় আমরা কিছু করব না। এটাই হচ্ছে বেসিক্যালি ওদের আর কি, আপনি বলতে পারেন এনএসএস এর মূল মন্ত্র আর কি। ওরা একজন আর একজনের ডিসিশনকে রেসপেক্ট করে, সাথে ওরা রোগীর জন্য বেটারমেন্টের জন্য চেষ্টা করে আর কি। জি ভাইয়া। ভাইয়া এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু ইউকের, যেহেতু ওখানেই হচ্ছে এক্সামিনেশন প্রোটোকল গুলা কি ডিফার করে আমাদের থেকে? আমরা যেগুলা ফলো করি ইউজুয়ালি হচ্ছে এমবিবিএস লেভেলে, বা যেভাবে আমরা এক্সামিনেশন করি, এগুলা কি ডিফার করে কিনা, অর মোরলেস সেম? এই জিনিসটা যদি বলতেন। আচ্ছা, সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা এই বইগুলোকে খুব বেশি ফলো করি থিওরিটাকে। তো ওরা এখানে যেটা করে বাস্তবসম্মত, মানে যেটা রিয়েলিস্টিক ওই জিনিসগুলো করে। তো আমি যখন এক্সামিনেশন করতে গেছি এখানে এসে এখানকার কলিগদের সঙ্গে, আমি দেখেছি যে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন স্কিল মাচ মোর বেটার দেন এনি আদার কান্ট্রি। কারণ আমাদের টিচাররা এগুলো নিয়ে এত বেশি ইম্পর্টেন্স দেয় যে ফাইন্ডিং এর চেয়েও আপনি প্রসিডিউর ফলো করছেন কিনা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো ওদের এখানে এই জন্য আমার কাছে এখানে অনেক ইজি মনে হয়েছে, যে আমরা এমন অনেক স্টেপ বাংলাদেশে করতাম যে এখানে এগুলো করে না। এটা দরকার নেই, আপনি ডিরেক্ট ডিরেক্ট অ্যাপ্রোচে যান। সো আমার মনে হয় এটা বাংলাদেশি যারা ওয়ার্ডে কাজ করছে বা ওয়ার্ড গুলাতে রেগুলার থাকছে, আমাদের টিচাররা এত বেশি স্ট্রিক্ট, আমাদের এই এক্সামিনেশনে আশা করি কারো কোনো সমস্যা হবে না। আমাদের যেটা প্রবলেম হয়, আমাদের যেমন বেসিক স্কিল যেমন আইভি ক্যানুলেশন, আমরা আসলে ইন্টার্ন থাকা অবস্থায় ওইভাবে ম্যাক্সিমামই করে না, আহ, নিজের আগ্রহ না থাকলে আর কি। সো এই স্কিলটাতে প্রবলেম হয়। ক্যাথেটারাইজেশন আমরা তো আসলে এত বেশি করি, এটা তো আমাদের কোনো ইস্যুই হয় না আর কি। লিটারালি আমাদের ডাক্তাররা চোখ বন্ধ করেও ক্যাথেটারাইজেশন করতে পারে। বাট আইভি ক্যানুলেশন বা ভেনু পাংচার এগুলোতে আমাদের একটু উইকনেস থাকে। তো যারা প্ল্যাব দিতে ইচ্ছুক আর কি, তাদের এই সব কাজগুলা, যেমন এনজি টিউব ইনসার্শন, ক্যাথেটার ইনজেকশন বোথ মেল এন্ড ফিমেল, আইভি ক্যানুলা, ভেনু পাংচার, আইএম ইনজেকশন, সাবকিউটেনিয়াস ইনজেকশন, তো এই ব্যাপারগুলা যদি একটু প্র্যাকটিস করেন নিজেরা ওয়ার্ডে, পেশেন্ট তো প্রচুর, নার্সরাও খুশি হবে যে তাদের কাজ একটু করে দিলে, সো তারাও অ্যাপ্রিসিয়েট করবে। তো ওই ব্যাপারগুলা আমার সাজেশন থাকবে যে যারা ওয়ার্ডে কাজ করে তাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য আর কি। তবে ওরা এইসব ব্যাপারে যখন আপনি প্রসিডিওরে যাবেন, এইসব ব্যাপারে ওরা খুব স্ট্রিক্ট। আমাদের এখানে দেখেন আমরা অ্যাসেপ্টিক প্রিকশন মুখে মুখে বলি, বাট অতটা মেনটেন করি না। বাট এইখানে লিটারালি তারা অ্যাসেপ্টিক প্রিকশন মেনটেন করে। সুতরাং এটা খুবই জরুরি যে আপনি অ্যাসেপ্টিক প্রিকশন মেনটেন করেই, যেমন আমরা যখন আপনার ক্যাথেটারাইজেশন করছি এখানে, সম্পূর্ণ নন টাচ টেকনিকে করা হয়। বাংলাদেশে দেখবেন আমরা নন টাচ টাচ দুটা মিলাই ঝিলাই এক অদ্ভুত প্রসিডিউরে করে ফেলি, আমরা চিন্তা করি হইলেই তো হয়েছে। না, ওরা এটা খুবই মানে আটমোস্ট ইম্পর্টেন্স দেয় ওরা কিভাবে প্রসিডিউরটা ফলো করতেছে। এনজি টিউব ইনসার্শনের ক্ষেত্রেও সেম, আমরা যেমন এয়ার বাবল দিয়ে শুনে ফেলি যে এনজি টিউবটা স্টোমাকে পৌঁছাইছে কিনা। এই ক্ষেত্রে এখানে যেটা করে, ফ্লুইড অ্যাসপিরেট করে লিটমাস দিয়ে দেখে যেটা অ্যাসিডিক কিনা, অ্যাসিডিক হলে স্টোমাকে ঢুকছে, এটা তো বুঝতে পারলাম, আমাদের ইস্যু নাই। এই আর কি। আর ভ্যানুপাংচারের ক্ষেত্রে ওরা সেপটিক প্রিকশন গুলা মেনটেন করে। যখন আমরা রাউন্ড, আপনি যখন স্টেরিলাইজেশন করতেছেন, রাউন্ড করতেছেন না, ওয়ান ডিরেকশনে করতেছেন, টেগাডামটা ইউজ করছেন কিনা, বা আপনি আপনার পেশেন্টকে জিজ্ঞেস করছেন কিনা যে তার হ্যান্ড প্রিফারেন্স আছে কিনা, ভেন প্রিফারেন্স আছে কিনা, যেগুলো হয়তো আমরা আমাদের দেশে থেকে চিন্তা করি না, আর আমরা করে দিচ্ছি, এটাই তো বেশি আমাদের চিন্তা ভাবনা থেকে এরকম। বাট এখানে ডিরেক্টলি জিজ্ঞেস করে যে ডু ইউ হ্যাভ এনি হ্যান্ড প্রিফারেন্স, ও বলে নো আই ডোন্ট হ্যাভ এনি হ্যান্ড প্রেফারেন্স। ডু হ্যাভ এনি ভেন প্রেফারেন্স, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট বলে নো ডক্টর, আই ডোন্ট হ্যাভ এনি ভেন প্রেফারেন্স। মাঝে মাঝে অনেক সময় বলে যে ডক্টর
my vein in left hand has some problem, do it in right. So পেশেন্টরা যারা স্বাচ্ছন্দ্য বোধ করে ওদিকেই আগানো। সো এই প্র্যাকটিস গুলো ওরা বারবার বারবার এখানে আপনাকে করায় দেয়। সো এটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আসলে পেশেন্ট কি চাচ্ছে। সো এই জিনিসগুলা প্ল্যাব টুর ক্ষেত্রে শিখে আসাটা ভালো। ও আরেক ধরনের স্টেশন আছে, এখানে টেলিকনভারসেশন বলে আর কি। তো মাঝে মাঝে হয় কি পেশেন্ট আপনার হসপিটালে আসতে পারতেছে না, তখন এরা কল করে। তো ওভার দ্য টেলিফোনে আপনার তাকে কনসালটেশন নিতে হয়। এটা একটু স্ট্রেসফুল, কারণ অনেক সময় হয় কি ওভার দ্য টেলিফোনে অ্যাকসেন্ট বা সাউন্ড পিক আপ করা যায় না। আহ, যেমন মাঝে মাঝে একটু, যেমন আমাদের ধরেন চিটাগং এর সিলেটের তো নিজস্ব অ্যাকসেন্ট আছে, তাই না? তো ওদেরও ধরেন নেটিভ ইংলিশ স্পিকার যারা যারা একটু বাহিরের দিকে থাকে আর কি, তো এদেরও কিছু নিজস্ব আপনার টোন বা অ্যাকসেন্ট থাকে। তো এগুলো একটু চ্যালেঞ্জের মুখোমুখি। তবে সুখবর হচ্ছে জিএমসি তে যারা থাকে এরা প্রোনাউন্সিয়েশন খুবই স্মুথ, খুবই সুন্দর করে এরা কথা বলেন। আমাদেরকে অ্যাকসেন্ট পিক আপ নিয়ে কোনো ইস্যু হয় না। দিস ইজ দ্য গুড নিউজ ফর লাইক পিপল লাইক সাবকন্টিনেন্টাল ফ্রম আস। সো এই আর কি মোরাল লেসন। ভাই এই ক্ষেত্রে যে প্রসিডিউর গুলো রয়েছে এগুলো সবগুলোই কি ডামির উপরে হয় আর রিয়েল পেশেন্ট থাকে? অল দামি, অল দামি। আপনি যদি একজন অ্যাক্টরের উপর 20 বার ওই প্রসিডিউর করেন, ওই লোক তো মারা যাবে। এই ক্ষেত্রে এই যে কথা বলা ওর এগুলো কিভাবে হয়, মানে জাস্ট কথা অ্যাক্টিং? বলা থেকে শুরু করে সবকিছু আপনি ওই পেশেন্ট অ্যাক্টরের সঙ্গে কথা বলবেন, বাট আপনি প্রসিডিউরটা করবেন হচ্ছে ম্যানিকিনের উপরে। ওকে, দ্যাট মিন্স আরেকজন থাকবে, মানে দুজন থাকবে, একটা ডামি আর একটা হচ্ছে রিয়েল না, ওই ওই পেশেন্ট। কিউবিকলে পেশেন্ট আপনার মানে কথা আপনি বলার জন্য। ঢুকবেন, আপনার পেশেন্ট থাকবে, ম্যানিকিন থাকবে, সাথে আপনার এক্সামিনার থাকবে যে আপনাকে মার্ক করবে। সো ওই ম্যানিকিন, ওই কিউবিকলে আপনি 3 জন থাকবেন। কোন কোন কিউবিকলে 4 জন 5 জনও থাকতে পারে। মাঝে মাঝে অবজারভার থাকে, মানে এক্সামিনার ঠিকঠাক মতো আপনাকে মার্কিং করতেছে কিনা এটার জন্য তারা অবজারভার রেখে দিচ্ছে। সো আবার ধরেন ওই যে আমি বললাম ভলেন্টিয়ার থাকে, স্টুডেন্ট থাকে। সো এক কিউবিকলে 3 জন 4 জন আপ টু 5 পিপল পর্যন্ত থাকতে পারে যারা আপনাকে অবজার্ভ করবে। যে প্রসিডিওর বা হচ্ছে কমিউনিকেশন বিল্ড আপের জন্য বা হচ্ছে কাউন্সিলিং যে জিনিসগুলো থাকে, যে অলমোস্ট ভাইয়া টাইম যতক্ষণ থাকে এই টাইমের মধ্যে কি হয়ে যায় অলওয়েজ, নাকি নাকি অনেক বেশি প্র্যাকটিস করতে হয় এই টাইমের মধ্যে আমাদের কাজগুলো করার জন্য? অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, অনেক বেশি মানে অনেক বেশি। আমরা সবসময় বলি 400 স্টেশন মিনিমাম, 400 থেকে 500 স্টেশন আছে টোটাল। এই টপিকস গুলা মিনিমাম আপনার 3 থেকে 4 বার প্র্যাকটিস করার জন্য পার্টনারের সাথে, ভাই আমার তাহলে আপনি জিনিসগুলো কথা কি পিক আপ শুনে করতে পারবেন। গিয়েছে? নেটওয়ার্ক প্রবলেম। প্ল্যাব টুর যে 400 থেকে 500 স্টেশন থাকে, এটাকে আমরা বলি হচ্ছে 3 থেকে 4 বার প্র্যাকটিস করার জন্য আর কি, যাতে আপনি খুব দ্রুত পিক আপ করতে পারেন ব্যাপারগুলো। হ্যাঁ, আসলে আমি প্ল্যাব টুর তো বললাম আমাকে যে একটু 8 মিনিট একটা স্টেশন। তো আমি একটা, যারা প্ল্যাব টুর দিবেন এনাদের জন্য একটু টাইম বিন্যাসটা বলে দেই। এটা খুব খুব এসেনশিয়াল। আপনি যেদিন থেকে প্র্যাকটিস করা শুরু করবেন ওই দিন থেকেই জিএমসির 8 মিনিট বেল পাওয়া যায় অনলাইনে। তো এই 8 মিনিটের বেলটা ইউজ করে আপনি প্র্যাকটিস করা শুরু করবেন। ইটস ভেরি ভেরি এসেনশিয়াল ফ্রম দ্য ফার্স্ট ডে। আপনি চিন্তা করবেন যে এখন প্র্যাকটিস করি পরে ঠিক হয়ে যাবেন, না, আপনি প্রথম দিন থেকেই আপনি ঘড়ি ধরে প্র্যাকটিস করবেন। না হলে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে কোনো টাইমার থাকবে না। তো আমার নিজের ক্ষেত্রে আমি যেটা ফলো করতাম, প্রথম 4 মিনিটের মধ্যে আমি হিস্ট্রি শেষ করে, 4 অথবা 4.5 মিনিটের মধ্যে আমি হিস্ট্রি কমপ্লিট করে ফেলতাম। দেন বাকি যে 3.5 মিনিট ছিল এখানে হচ্ছে ম্যানেজমেন্ট এবং আদার্স যে ব্যাপারগুলো থাকে আমরা এগুলো বলার চেষ্টা করতাম। সো ইটস ভেরি মাচ অ্যাডভাইসেবল যে আপনার যে প্রাইমারি হিস্ট্রি এই প্রথম 4.5 মিনিটের মধ্যে কমপ্লিট করার জন্য। কারণ প্ল্যাব টুর যে মার্কিং এর ব্যাপারটা থাকে, সেটা আপনাকে আমি বলি। প্ল্যাব টুর যে মার্কিং হয় বেসিক্যালি 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। একটাতে হচ্ছে স্টেশনে 12 নাম্বার থাকে। তো এই প্ল্যাব টুর মার্কিংটা কিভাবে হয়, 4 4 ভাগে ভাগ করে। এক, আপনার আপনি
ইনফরমেশন গ্যাদার করতে পারতেছেন কিনা, এটার উপরে আপনার 4 মার্ক। আপনি ম্যানেজমেন্ট দিতে পারতেছেন কিনা, এটার উপর আপনার 4 মার্ক। আর 4 মার্ক হচ্ছে কমিউনিকেশন স্কিলের উপর। তো এই ব্যাপারগুলো আপনি তখনই ভালো মার্ক পাবেন যখন আপনি ম্যানেজমেন্টে ভালো সময় দিতে পারবেন। সো ইটস মাচ মোর ইম্পর্টেন্ট যে আপনি আপনার ম্যানেজমেন্টের জন্য সময় রাখা। আর আরেকটা ব্যাপার হয়, যখন আপনি হিস্ট্রি নিবেন এটা টু ওয়ে কনভারসেশন থাকে। যখন আপনি হিস্ট্রি নেবেন টু ওয়ে কনভারসেশন থাকে। আর যখনই আমরা ম্যানেজমেন্টে চলে যাই, আমরা বাংলাদেশি ডাক্তার হয়ে যাই, নিজেরাই বলে যাই যে এই আপনি প্যারাসিটামল খেয়ে নেন, এটা খেয়ে নেন, ওটা খেয়ে নেন। সো এই কাজ করা যাবে না। এখানে আপনার পেশেন্টকে ইনফর্ম করতে হয়, পেশেন্টকে ইনভলভ করতে হয়। কিভাবে ইনভলভ করা? যেমন ধরেন একটা রোগের তো কিছু ফার্মাকোলজিক্যাল এবং নন ফার্মাকোলজিক্যাল দুই ধরনের অ্যাপ্রোচই থাকে। আপনি পেশেন্টকে ইনফর্ম করেন যে আমাদের ফার্মাকোলজিক্যাল এবং নন ফার্মাকোলজিক্যাল স্টেপ অ্যাভেলেবল আছে, আপনি কোনটা নিয়ে প্রথমে শুনতে যাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো পেশেন্ট বলবে যে আমাকে ফার্মাকোলজিক্যাল বা ড্রাগের ব্যাপারে বলেন, তখন আপনি ড্রাগ গুলা বললেন। তো ড্রাগ গুলা কখনো ডিরেক্ট নাম বলতে হয় না। যেমন ধরেন আপনি আমাদের ক্ষেত্রে ধরেন যদি চেস্ট পেনের কথা বলেন বা এমআই এর কথা বলেন, তো আমরা যেটা বলছিলাম যে উইল গিভ ইউ সাম ড্রাগ দ্যাট উইল রিডিউস ইউর পেইন, দ্যাটস মিন মরফিন। উইল গিভ ইউ সাম মেডিসিন দ্যাট উইল রিডিউস ইউর হার্ট রেট, দিট ইজ বেটা ব্লকার। সো এইভাবে বলা, এখানে ওষুধের নামও বলতে হয় না, ওষুধ কি কাজ করে এই জিনিস। তারপরে আমরা বলতাম যে উইল গিভ হিম সাম ব্লাড থিনার, দ্যাট মিন অ্যাসপিরিন। তো এই ব্যাপারগুলো আর কি, এইভাবে বলা আর কি, এইভাবে বলার অভ্যাস করা। আর আপনি যখন ইনভেস্টিগেশন দিবেন তখনই বলা যে ইনভেস্টিগেশন কেন দিচ্ছেন, কি দিচ্ছেন, এই জিনিসগুলো বলা। তাহলে আপনার এই ম্যানেজমেন্টের পয়েন্ট গুলো খুব সুন্দর হয় আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং হয় যে মানে আমার ডায়াগনোসিস বা কোনো কিছু আমি ভুল বললাম, জাস্ট এখানে মাই। তো আসলে নেগেটিভ মার্কিং এর সুযোগ নাই, তবে আপনি ডায়াগনোসিস বা কোনো ইনফরমেশন না নিলে আপনি ওইটার জন্য মার্ক পাবেন না, এই আর কি। আপনার হচ্ছে যেমন প্রতিটা স্টেশন 12 মার্ক করে। তো এটার পাস ডিপেন্ড করে হচ্ছে আপনার ওই স্টেশনে ওই দিন যে 36 জন পরীক্ষা দিবে বা 18 জন পরীক্ষা দিবে, ওই 18 জনের এভারেজ করবে। এভারেজ করে এভারেজের উপরে যারা বেশি পাবে তারা পাস, যারা এভারেজের নিচে পাবে তারা ফেল। এটা হচ্ছে প্ল্যাব টুর সিস্টেম। আর আপনি আগে 18টা স্টেশন হইতো, 18টা স্টেশনের মধ্যে 12টা স্টেশন পাস করতে হইতো। সাথে ওই দিনের যে এভারেজ নাম্বার, ধরেন ওই দিনের এভারেজ নাম্বার 126 বা 125, ওই 125-এর উপরে আপনাকে পাইতে হবে। তো আপনি যদি এই দুইটা জিনিসই কোয়ালিফাই করেন দেন আপনি প্ল্যাব টু পাস করবেন আর কি। তো মার্কিং একটু জটিল আর কি, নর্মাল না, নর্মাল অবস্থা না। হ্যাঁ কল্পনা, তোমার কোনো কোয়েশ্চেন আছে আপু? আচ্ছা, সম্ভবত খুব নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। কেউ যদি কমেন্ট সেকশনে বা কোথাও কোয়েশ্চেন করেন, I'll try to answer. Let me see. আচ্ছা, তাসনিম বাড়ি শায়ালি কোশ্চেন করতেছিলেন যে প্ল্যাব টু তে এভারেজ কত স্কোর এর টার্গেট রাখতে হয়। সো আমি মনে হয় অলরেডি অ্যান্সার করে দিয়েছি। তাসনিম বাড়ি শায়ালি কোশ্চেন করতেছিলেন যে অ্যান্সারটা হচ্ছে আপনার ওই দিনের যে এভারেজ থাকবে ওই এভারেজ চেয়ে বেশি পেতে হবে, সাথে আপনাকে 12টা স্টেশন কম মিনিমাম পাস করতে হবে আর কি। সো এটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি হচ্ছে প্ল্যাব টু ক্লিয়ার করবেন আর কি। প্ল্যাব টু তে এভারেজ কত
হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে নিয়ে নেন, তাহলে যে কোয়েশ্চেন হ্যাঁ, গুলো আশা আজকে করে দিই একটু এখন মোরালেস। নেটওয়ার্ক প্রবলেম করছে। 31st নাইট তো জি একটু ভাইয়া। নেটওয়ার্কও বোধহয় প্রোগ্রাম করতে গেছে। জি ভাইয়া, সব জায়গায় অ্যাকচুয়ালি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অন্যান্য ক্লাসগুলো তো। ভাইয়া কোশ্চেন ছিল নেগেটিভ মার্কিং নিয়ে, তো অলরেডি বললাম। ল্যাব 2 এর ক্ষেত্রে ভাইয়া হচ্ছে কতবার দেওয়া যাচ্ছে ভাইয়া? তার আগে একটু জানতে ল্যাব 2 চাচ্ছিলাম যে হচ্ছে 4 বার প্রিপারেশনটা দেওয়া একটু যায়। 4 বারের উম, পরে হচ্ছে প্রথম থেকে ল্যাব 1 থেকে 2 বছর নাকি 4 বার। দেওয়াই যায় না? লাইক যদি 4 বারও ক্রস করে যায় তাকে কি প্রথম থেকে প্ল্যাব 1 আবার দিতে হবে নাকি আর প্ল্যাব মোস্ট পার্টিসিপেট করতে প্রবাবলি পারবো? এই ব্যাপারে আসলে আমরা জিএমসি কোনো ডিরেকশন পাই নাই। তো ওরা বলছে যে আপ টু প্ল্যাব 2 হচ্ছে আপ টু 4 বার পর্যন্ত দেওয়া যায় আর কি। মোস্ট প্রবাবলি প্ল্যাব 1 আবারও বা এই রুট বন্ধ হয়ে যাবে, তখন আপনাকে এমআরসিপি রুটে যেতে হবে আর কি। এক্ষেত্রে ভাইয়া হচ্ছে যে এক্সামিনেশন ভাইয়া ওটা কি প্ল্যাব 1 এর যে প্রিপারেশনটা রয়েছে ওটা দিয়েই হয়ে যায় কিনা, নাকি এক্সট্রা প্রিপারেশন নেওয়া লাগে, বা হচ্ছে যে অনেকে হচ্ছে ইউকেতে গিয়ে হচ্ছে কোচিং সাজেস্ট করে, ওটা কতটুকু এফেক্টিভ এই জিনিসটা যদি বলতেন। আসলে কোচিংটা প্রয়োজনীয়। কোচিংটা এই জন্যই প্রয়োজনীয় যে আপনি যে ম্যানিকিন, সিমম্যান, তারপরে যে বললাম যে টপিকস গুলো, ওইগুলা কোচিং গুলো সব সুন্দর করে গুছিয়ে দিয়ে রাখে। এদের আপনাকে ইউকের সিস্টেম সম্পর্কে ওরিয়েন্টেড করে রাখে। তো এই জন্যই কোচিং গুলো জরুরি আর কি। আমি যেমন বলেছি ওইটি প্ল্যাব 1 এর ক্ষেত্রে কোচিং জরুরি না, বাট প্ল্যাব 2 এর ক্ষেত্রে কোচিংটা জরুরি। এবং আপনি বেসিক্যালি মূল প্রিপারেশনটা একাডেমিতে 14 দিনের ক্লাস করার পরেই মোটামুটি মোরাললেস ধরতে পারবেন যে আসলে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত। প্ল্যাব টুর জন্য তাহলে আনুমানিক প্রিপারেশনের কতটা টাইম হাতে রাখা উচিত যে আমি এই টাইমের মধ্যে মোটামুটি প্রিপারেশনটা করে ফেলতে পারবো? আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে ধরেন আমরা যেটা বলে থাকি যে আপনি যে কোচিং করবেন 14 দিন, এই 14 দিনের পরে 6 থেকে 8 সপ্তাহ, 6 থেকে 8 সপ্তাহ রাখলেই আশা করি মোর দেন ইনাফ। প্ল্যাব 2 পাস করার পরে কত ডিউরেশন মানে গ্যাপ থাকতে হয়, বা জব পেতে ডিলে হয় কিনা, বা এই প্রসিডিউরটা যদি একটু বলতেন। যে বা হচ্ছে আমি যদি প্ল্যাব 2 দিয়ে গ্যাপ রাখি, কিছু টাইম হয়তো আমি করতে চাইলাম না জব, বা কিছু ক্লিয়ার হওয়ার পরে পরবর্তীতে জব পাওয়া যায় কিনা, বা কোনো ভ্যালিডিটি আছে কিনা, মেইনলি হচ্ছে এটা জানতে চাচ্ছি যে এত টাইম পরে হয়তো আমি ভ্যালিডিটি স্কোরটা আসলে বা এভাবে পাস নাই। মার্কটা ইউজ করতে পারবো না। আসলে ভ্যালিডিটি নাই, বাট ইউজুয়ালি তো আপনি যখন প্ল্যাব 2 পাস করে গেলেন, তখন আপনার নেক্সট প্রসিডিওর হচ্ছে আপনার জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। যখনই আপনি প্ল্যাব 2 পাস করে যাবেন তখন জিএমসি পোর্টালে এই সুযোগটা থাকবে, আপনি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন ডকুমেন্টেশন দিয়ে। ওরা যেদিন আপনাকে হচ্ছে একসেপ্ট করবে, জিএমসি রেজিস্ট্রেশন দিয়ে দিবে আপনার ডকুমেন্টেশন দেওয়ার পরে, এরপর আপনি জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করবেন। তো ইউজুয়ালি কারেন্ট সিচুয়েশনে হয় কি, ধরেন জব অ্যাপ্লাই করলে 5 to 6 মান্থের মধ্যে ইউজুয়ালি সবাই এখন জব পেয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। বাট মাঝখানে যে কোভিড সিচুয়েশনটা ছিল, যারা গত বছর ডিসেম্বর অথবা নভেম্বর বা এই সময়টা পাশ করেছে, তো এরা পাশ করার পর এদেরকে একটু দীর্ঘদিন বসে থাকতে হয়েছে, কারণ এই কোভিড এর জন্য মাঝখানের সময়টা আপনার রিক্রুটমেন্ট অফ ছিল। এখন ধীরে ধীরে রিক্রুটমেন্ট হচ্ছে, এখন অনেক লোকজন ডাক পাচ্ছে। সো আমার জানা মতে এমন হয় নাই যে ধরেন প্ল্যাব 2 বা জিএমসি রেজিস্ট্রেশন পেয়েছে অথবা জব পায় নাই। একটু স্ট্রাগল করতে হয়েছে, একটু হার্ডল করতে হয়েছে, বাট আলটিমেটলি দে ল্যান্ড অন এ জব। অ্যাপ ছাড়া কি ইউকেতে অন্য টাইপের, হ্যাঁ আমি কি কোশ্চেনটা করতে শুনে গিয়েছি আমার কোশ্চেনটা? না না ভাই, তোমার কোশ্চেনটা শুনতে পারি নাই। ভাই কোশ্চেন ছিল যে প্ল্যাব ছাড়া কি কেউ কোনো মেডিকেলের পোস্ট গ্রাজুয়েশন ইউকেতে করতে পারবে কিনা? দেখেন, মেডিকেল রিলেটেড যে পোস্ট গ্রাজুয়েশন গুলো আছে ওগুলো হচ্ছে একাডেমিক। ইউকেতে দুইটা জিনিস খুব আলাদা করে রাখা, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে ক্লিনিক্যাল।
এমএসসি যেগুলো আছে এগুলো সবই হচ্ছে আপনার একাডেমিক, আপনি এসে এমএসসি করে চলে যাবেন। এটার সাথে এই ডক্টর হিসেবে ইউকেতে জব করার কোনো রিলেশন নাই। যদি এটা আপনি এমএসসি তে করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। কারণ এখানে আপনার ম্যাক্সিমাম সেলফ ফান্ডেড এমএসসি, এখানে কোনো স্কলারশিপ ওইভাবে নাই, যেহেতু ইউকে বেনেভোলেন্ট কান্ট্রি। এখানে এডুকেশন এবং হচ্ছে আপনার চিকিৎসা ফ্রি। সো আপনি যখন এমএসসি করতে আসবেন, ওরা একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আপনাকে হয়তো ছাড় দিবে, বাট মোস্ট অফ দ্য টাকা আছে আপনাকে বেয়ার করতে হবে। এন্ড এমএসসি টোটালি একাডেমিক ডিগ্রি। এমএসসি করলেই যে আপনার এখানে জব করতে পারবেন ডাক্তার হিসেবে, ব্যাপারটা এরকম না আর কি। হ্যাঁ, এখানে প্ল্যাবটা করার পরে অনেকে যদি অন্য দেশে অনেকে যাওয়ার ইচ্ছা পোষণ করতে পারে বা কোনো কারণে ট্রান্সফার হবে, ওই ক্ষেত্রে প্ল্যাব এক্সামটা আর কোন কোন দেশে হচ্ছে একসেপ্টেবল বা হচ্ছে তাদের লাইসেন্স এক্সাম আমাদেরকে দিতে হবে না, এরকম দেশগুলো যদি আচ্ছা, একটু বলতেন। যেমন আপনি যদি প্ল্যাব কমপ্লিট করে ফেলেন এবং এনএইচএস এ 1 বছর কাজ করেন, দেন আপনি ওয়ার্ল্ড এর মোস্ট অফ দ্য জায়গায় ইউএসএ ছাড়া ইউ ক্যান ডু জয়েন। লাইক আপনি অস্ট্রেলিয়ায় লাইসেন্স পাবেন এনএইচএস এ 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে। আপনি মোস্ট প্রবাবলি নিউজিল্যান্ডেও লাইসেন্সিং পাবেন। ওকে, আপনি কানাডার দিকেও মুভ করতে পারবেন চাইলে। মিডল ইস্ট তো অবভিয়াসলি গুড চয়েস। যদি আপনি চান আপনি জিএমসি রেজিস্টার্ড, আপনি মিডল ইস্টেও খুব হাই স্যালারিতে জব করতে পারবেন, আপনার কোনো রেজিস্ট্রেশন লাগবে না। So, but its condition is that you have to have an 1 year experience of NHS. আপনার 1 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে এনএইচএস এ। আবার অনেক জায়গায় আছে শুধুমাত্র প্ল্যাব 1 পাস করলে ওদের লাইসেন্সিং এক্সামের ফার্স্ট পার্টটা দিতে হয় না। আমার সম্ভবত মিডল ইস্টের একটা বা দুইটা কান্ট্রি আছে, ওমান, আমি এক্স্যাক্টলি খেয়াল নাই আর কি। তো ওরা হচ্ছে আপনি প্ল্যাব 1 কমপ্লিট থাকলে ওদের লাইসেন্সিং এর দুইটা পার্ট থাকে, ফার্স্ট পার্ট দিতে হয় না, ইউ আর এক্সেম্পট ফ্রম দ্যাট, সেকেন্ড পার্টটা দিলেই হয় আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে যে আর মানে বাংলাদেশ থেকে যদি বিভিন্ন কোর্স এই টাইপের অনেক লাইক প্র্যাকটিক্যাল বা হচ্ছে এটিএলএস এর উপরে বা বেসিক লাইফ সাপোর্ট, এইসব জিনিস যে ছোট মোটো যে কোর্স গুলা রয়েছে, এগুলো কি কোনো কাজে দেয় কিনা আমাদের এই ক্ষেত্রে, বা আসলে প্ল্যাব রিলেটেড ইস্যুতে আনফরচুনেটলি, অথবা হচ্ছে প্ল্যাব পরবর্তীতে? আনফরচুনেটলি হচ্ছে আমাদের দেশে যেই বেসিক লাইফ সাপোর্ট বিএলএস, সিএলএস, পেড ভিএলএস হয় বা বেসিক সার্জিক্যাল স্কিল হয়, এগুলো তো অবভিয়াসলি আমাদের স্কিল ডেভেলপ করে। বাট ইউকে যেটা রেসাস ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়নের রেসাসিটেশন অর্গানাইজেশন অনুমোদিত ছাড়া ওরা কোনো কিছু রিকগনাইজ করে না। বাট আপনি অবভিয়াসলি আপনার সিভিতে লিখতে পারবেন যে আপনি এটা করছেন, এটা অবভিয়াসলি আপনার জন্য গুড চয়েস। বাট এটা আপনার এখানে যেমন এএলএস বিএলএস করা বাধ্যতামূলক, সো এটা আপনার কোয়ালিফিকেশনে অ্যাড হবে না, আপনাকে এখানে এসে আবার করতে হবে। বাট যখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, ইট উইল গিভ সার্টেন গুড পয়েন্ট অন ইউর সিভি। হ্যাঁ, প্ল্যাবটা কমপ্লিট করার পরে আমি যে হেলথে জবের জন্য অ্যাপ্লাই করব, ওই ক্ষেত্রে যে আপু, তোমার কোশ্চেনটা আমি আসলে বুঝতে পারি নাই, মাঝখানে লাইন প্রবলেম করতেছিল তোমার। ওকে, কোশ্চেনটা হচ্ছে ভাইয়া যে আমি প্ল্যাব টুটা শেষ করার পরে বা জিএমসি রেজিস্ট্রেশন পাওয়ার পরে তারপর যে অ্যাপয়েন্টমেন্ট নিবে বা হচ্ছে যে হেলথ সেক্টরে যে জব নিবে, ওই সময় কি হিসেবে জয়েন দিবে? আমরা তো নর্মালি এজ এ টার্ম জানতাম যে জেনারেল প্র্যাকটিশনার জিপি হিসেবে জয়েন করে, কিন্তু মধ্যবর্তী না টাইমে না না, যে জিপি হচ্ছে আলাদা একটা কোর্স করা জি লাগে। জি, জিপি জিপি ইজ এ স্পেশালিটি হেয়ার। বেসিক্যালি আমরাও তো বাংলাদেশে জিপি হিসেবে কাজ করতে পারি না, আমরা জুনিয়র ডক্টর হিসেবে কাজ করি। জিপি ইজ এ স্পেশালিটি ইন লাইক অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, ইন এভরি কান্ট্রি জিপি ইজ এ স্পেশালিটি। সো এখানে আপনার জিপি হইতে হলে এই যে আমাদের আসছি এরপরে 3 বছর অথবা 4 বছর একটা ট্রেনিং এ ঢুকতে হয় জিপির, ওটা তারপরে আপনি জিপি হতে পারবেন। সো আমরা এখানে বেসিক্যালি ঢুকি হচ্ছে, এখানে বলা হচ্ছে সিটি 1, ST1, জুনিয়র ক্লিনিক্যাল ফেলো, সিনিয়র ক্লিনিক্যাল ফেলো, আপ টু রেজিস্টার। আপনার কম্পিটেন্সি অনুযায়ী, ধরুন আপনি 5 বছর জব করছেন, তো আপনার কম্পিটেন্সি একরকম, আর কেবল ইন্টার্নের পরে কেউ ঢুকে গেল তার কম্পিটেন্সি একরকম। তো যার যার কম্পিটেন্সি অনুযায়ী এরকম 5-6 রকমের যে পোস্ট গুলো আছে, আমি যেটা বললাম সিটি 1, ST1, জুনিয়র ক্লিনিক্যাল ফেলো, HHO, সিনিয়র হাউস অফিসার, FY2, এই পোস্ট গুলোতে জুনিয়ররা জব অ্যাপ্লাই করতে পারে। তো মোস্ট
আমি যেটা দেখেছি সবাই হচ্ছে জুনিয়র পোস্ট গুলাকে প্রিফার করে, কারণ হচ্ছে কি এনএইচএস হ্যাজ হিজ ইউনিক সিস্টেম। এনএইচএস এর একটা ইউনিক সিস্টেম আছে, তো এই সিস্টেমের সাথে আপনি এক্সপোজার না হলে আপনার জন্য একটু কঠিন হয়ে থাকবে। তো জুনিয়র পোস্ট থেকে শুরু করলে ধীরে ধীরে উন্নতি করলে এটা বেটার আর কি। তো এটা এমন না যে আমরা সিনিয়র কাউকে বলতেছি যে সিনিয়র পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি এনাফ স্কিল সেট থাকে ইউ ক্যান অলওয়েজ গো ফর দ্য সিনিয়র পোস্ট লাইক রেজিস্টার, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি জুনিয়র পোস্টে কম্পিটিশন অনেক বেশি, রেজিস্টার পোস্টে কম্পিটিশন কম, কারণ ওরা ওইরকম কম্পিটেন্স লোক পায় না। সো আপনি হয়তো খুব দ্রুত জব পেয়ে যাবেন রেজিস্টার লেভেলে অ্যাপ্লাই করে বা সিনিয়র ফেলোতে অ্যাপ্লাই করে, বাট আপনার মাথায় রাখতে হবে শুধুমাত্র আপনার জব পেলেও তো হবে না, জবটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। বেশি ওদিকে আরো হার্ডেল হয়ে গেলে তখন লাইফটা আরো বেশি কঠিন হয়ে যাবে আর কি। ভাই ভাই এই ক্ষেত্রে প্ল্যাব টুর প্রিপারেশন নেওয়ার জন্য আমরা তো ইউকে তে যাওয়ার আগে যদি কোনো কিছু নিজেকে ইমপ্রুভ করতে চাচ্ছি হুম, বাংলাদেশে থেকে, ওই ক্ষেত্রে হুম। প্রিপারেশন কি কি নেওয়া যায় আপনি যদি একটু সাজেশন দিতেন। যেমন আমি ধন্যবাদ সব ভাই। সবাইকে সাজেস্ট করি হচ্ছে আমন অ্যারোরার অডিও বুক আছে, প্ল্যাব টু গো নামে একটা অডিও বুক আছে প্ল্যাব কমিউনিকেশনের উপরে। সো এটা আপনি অ্যামাজনে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। আপনি সবাইকে সাজেস্ট করবো যে কমিউনিকেশনের ওই বইটা একটু পড়ার জন্য, মানে এই অডিও বুকটা একটু শোনার জন্য। হি ইজ রিয়েলি রিয়েলি গুড, এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন আসলে কোন সিচুয়েশনে কিভাবে ধরেন অ্যাংরি পেশেন্টের সাথে কিভাবে কথা বলবেন, একটা পেশেন্ট কান্নাকাটি করতেছে তার সাথে কিভাবে কথা বলবেন, এই জিনিসগুলো ওখান থেকে শিখতে পারবেন। আরেকটা হচ্ছে দেখবেন অনলাইনে এখন সব জায়গায় অ্যাসপায়ারের নোটগুলা পাওয়া যায়, কমন স্টেশনের নোট পাওয়া যায়, স্যামসাং এর নোটগুলা পাওয়া যায়। তো আপনি যেগুলো ডাউনলোড করে একটু নিজের মধ্যে দেখতে পারেন ইফ পসিবল। আমি বলবো যে যদি একবার রিডিং দিয়ে যেতে পারেন এটা আপনার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। আর এটা একটা গেল। আরেকটা হচ্ছে দ্য নেকেড কনসালটেশন নামে একটা বই আছে, এটাও অ্যামাজনে পাবেন। সো এটা ডাউনলোড করে একটু পড়তে পারেন, তাহলে ইউকের যে সিস্টেম, ওদের যে ডিফারেন্ট সিস্টেম, কিভাবে ইডি কাজ করে, কিভাবে অন্যান্য ডিপার্টমেন্টাল গুলা কাজ করে, এইটা সম্পর্কে আপনি আইডিয়া পাবেন। আর যদি আপনার হাতে আরো সময় থাকে তাহলে অক্সফোর্ড হ্যান্ডবুক ফর ফাউন্ডেশন ইয়ার নামে একটা বই পাওয়া যায়। সো ওই বইটাও একটু দেখতে পারেন আর কি। সো সব তো না, মানে এত কিছু আসলে করার সময় পাবেন না, যতটুকু আপনার হাতে সময় আছে ওই অনুযায়ী আপনি প্ল্যান করতে পারেন। তবে সবসময় আমরা অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিনের যে ইমার্জেন্সি চ্যাপ্টারটা, এটা আমি সবাইকে সাজেস্ট করব। ইভেন যদি প্ল্যাব দিতে নাও চান তাও সাজেস্ট করব যে ওই চ্যাপ্টারটুকু পড়েন, তাহলে জুনিয়র ডাক্তার হিসেবে যারা নতুন ইন্টার্নিতে ঢুকছে স্পেশালি মেডিসিন গাইনি সার্জারিতে, সো ইমার্জেন্সিতে পেশেন্ট গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, প্রোটোকল কি, এটা আপনার বেসিক আইডিয়া আপনার মাথায় হবে আর কি। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই ক্ষেত্রে হচ্ছে যে ট্রিটমেন্ট গুলো রয়েছে ওইগুলো কি হচ্ছে আমরা বাংলাদেশে নর্মালি যেভাবে যেগুলো ফলো করি এই ট্রিটমেন্ট গুলো দেওয়া যায়, নাকি হচ্ছে যে ইউকের যে গাইডলাইন গুলো আছে ওইগুলো স্পেশালি ফলো করে ওই ট্রিটমেন্ট গুলো আমাকে প্ল্যাব টু এর আপনাকে এক্সামের অলওয়েজ জন্য দিতে হবে? অলওয়েজ হচ্ছে ইউকে গাইডলাইন ফলো করতে হবে, এই জন্য পেশেন্টস .com নামে একটা ওয়েবসাইট আছে, আর একটা আছে হচ্ছে এনএইচএস। এই দুইটা ওয়েবসাইট খুবই খুবই ভালো। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে যখন ল্যাব টুর প্রিপারেশন নেওয়ার সময় যে যেটা পড়বেন আর কি, সো যেই টপিকসটা যখন পড়তে থাকবেন ওইখান থেকে ট্রিটমেন্ট প্রোটোকলটা দেখে নেওয়ার জন্য। এবং ওদের গুলো খুবই খুবই গোছানো ভাবে সিম্পল ওয়েতে দেওয়া। ওই এই ওয়েবসাইট গুলো করা হয়েছে পেশেন্টদের জন্য, পেশেন্ট ইনফো নামে ওয়েবসাইটটা। তো বেসিক্যালি পেশেন্টরা এখানে চেক করে, সো এই ইনফরমেশন গুলো ওইভাবেই দেওয়া। এবং যখন আপনি প্ল্যাব টু দিতে যাবেন এক্সামিনাররা চায় আপনি ইনফো গুলো এইভাবেই দেন, ইজি করে দেন আর কি, কঠিন কঠিন নাম না, সিম্পল করে দেয় আর কি। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। আপাতত আমি আর কোনো কোশ্চেন দেখছি না। এখানে যারা উপস্থিত আছেন তারা যদি কোনো কোশ্চেন করতে চান করতে পারেন, তা না হলে আমরা আজকে ভাইয়ার অনুমতি নিয়ে আজকে এন্ডের দিকে চলে যেতে পারি আজকের সেশনটি। একজন কোয়েশ্চেন করছে প্ল্যাব টুর হিস্ট্রি টেকিং ম্যানেজমেন্ট এগুলো কি ভার্বাল? সবকিছুই ভার্বাল, এখানে কোনো রিটেন পোর্শন নাই আর বেসিক্যালি আর কি। আপনি ওখানে কাগজ কলমও থাকে না, কাগজ কলমও ব্যবহার করা যায় না। তো আপনি মুখে মুখে হিস্ট্রি নিবেন, হিস্ট্রি শুনে মনে মনে ডায়াগনোসিস করবেন, তারপরে আপনি হচ্ছে ম্যানেজমেন্ট দিবেন আর কি। আর কারো কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লোজ করতে পারি সেশন, কি বলো কল্পনা? ভাইয়া আরো কিছু কোশ্চেন ছিল, কোশ্চেন গুলো হ্যাঁ আমি বলো। বলে দিই। শিওর। ভাইয়া
ভাইয়া প্ল্যাব 2 তে এভারেজ কত স্কোরের টার্গেট আসসালামু রাখতে আলাইকুম হয় এবং যে স্কোরের ভাই সিউরিটি থাকে? আচ্ছা, ভাই ওটা একটা তো কোশ্চেন আমি ছিল যে বলছি হচ্ছে অলরেডি। আপনি একটি অডিও বুকের কথা বলেছিলেন যে ক্লিনিক্যাল কমিউনিকেশনের জন্য হ্যাঁ, বইটার নাম কি আবার একটু বলবেন? আমান আরোরাস অডিও বুক। আমান আরোরা লিখে সার্চ দিলে সবার আগে চলে আসবে। আমান আরোরা, AMANARRORA, আমান আরোরা অডিও বুকস। ভাইয়া ওইটা নিয়ে একটি কোশ্চেন ছিল যে লাস্ট সেশনে সে একজন বললো যে উনি কোডটা মিস হয়ে গেছে যে গাই সার্জারি বা মেডিসিনে ক্যারিয়ার ক্ষেত্রে ওইটি মার্ক কি ভ্যারি করে কিনা স্কোরটা, এটা যদি বলতেন। না না, ওইটি তো আপনার সার্জারি বা মেডিসিনের সাথে রিলেটেড না। ওইটির রিলেশন হচ্ছে আপনার, আপনি যে প্ল্যাব 1 দিবেন এটার পূর্ব শর্ত হচ্ছে আপনার লিঙ্গুইস্টিক কোয়ালিফিকেশন থাকতে হবে ওইটার ক্ষেত্রে। তবে যেটা আছে FY2 স্ট্যান্ড অ্যালোন নামে একটা প্রোগ্রাম আছে। আপনি হয়তো জানেন যে ওদের ওইখানে ইন্টার্নিটা হচ্ছে 2 বছরের, ফাউন্ডেশন ইয়ার 1, ফাউন্ডেশন ইয়ার 2। তো আমরা তো ধরেন ইন্টার্ন কমপ্লিট করে ফেলা মানে আমরা ফাউন্ডেশন ইয়ার 1 কমপ্লিট করে ফেলা। তো ফাউন্ডেশন ইয়ার 2 প্রোগ্রামে ডিরেক্টলি এনরোলড হওয়া যায় যদি আপনার ওইটিতে সব সেগমেন্টে 450 করে মার্ক থাকে বা এর চেয়ে বেশি থাকে। এই ক্ষেত্রে এরই একটা মাত্র প্রোগ্রাম আছে যেটাতে ওইটির মার্ক আপনার বেশি চায় আর কি। আর সকল ক্ষেত্রে একই জিনিস। আর ওইটি তো ধরেন সার্জারি, মেডিসিন, গাইনির সাথে কোনো রিলেশন নাই বেসিক্যালি। হ্যাঁ, আরেকজন কোশ্চেন করেছিল যে জবের পাশাপাশি ট্রেনিং করা যায় কিনা। জবের পাশাপাশি ট্রেনিং বলতে? আই গেস নন ট্রেনিং জব আর ট্রেনিং জবের মধ্যে হয়তো। আচ্ছা আচ্ছা, এখানে তো জবের পাশাপাশি আপনি যে জব করতেছেন আলটিমেটলি এটাই আপনার ট্রেনিং হবে। মানে বেসিক্যালি আমি বলি, আপনি যখন ট্রেনিং, আমি যদি সামনে ট্রেনিং এ এনরোল হতে চাই, আমার সিভি ইনবিল্ড করতে হবে। যেমন ধরেন আমার এএলএস, বিএলএস, পেটস, বিএলএস এগুলো করা নাই, এগুলো করতে হবে। আমার অডিট করতে হবে, আমার টিচিং সেশন নিতে হবে, তো এগুলো কমপ্লিট করতে হবে। এগুলো কমপ্লিট করে আমার সিভি এনরিচ হবে। তো সিভি এনরিচ হলে আমি যে নেক্সট সেশনে যখন অ্যাপ্লাই করার সুযোগ হবে আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে পরীক্ষা হবে, একটা ভাইবা হবে। ওই ভাইবাতে যদি আমি ক্লিয়ার করতে পারি তখন তারা আমাকে এরকম আরেকটা জব দিবে। এরকমই জব বলতে আর কি ট্রেনিং পোস্ট আর কি। ধরেন আমাদের সিএ গুলা তো ট্রেনিং পোস্ট, তাই না? আমাদের যারা সিএ থাকে এরা কিন্তু ট্রেনিং পোস্ট, বাট এরা কি জব করতেছে না? এটা সিমুলটেনিয়াসলি চলে। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, নন ইউরোপের নন ইংলিশ কান্ট্রিগুলোতে 1 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্সের জন্য যদি কাজ করা পসিবল কিনা, নাকি হচ্ছে ল্যাঙ্গুইস্টিক টেস্ট দিতে হয় ওই ক্ষেত্রেও, এটা যদি যদি একটু। নন ইংলিশ স্পিকিং থাকে তাহলে অবশ্যই ল্যাঙ্গুইস্টিক পরীক্ষা দেওয়া লাগবে। আপনাকে এটা প্রুভ করতে হবে যে আপনার সব পড়ালেখা, আপনি এইদার নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আছেন, ওয়ান কোয়েশ্চন, দিস দ্য ওয়ান সিস্টেম। অ্যানাদার সিস্টেম ইজ দ্যাট আপনি পুরো পড়ালেখাটা আপনি ইংলিশ মিডিয়ামে করছেন, এটা আরেকটা কারণ হতে পারে। যদিও আমরা ধরেন ইংলিশ মিডিয়ামে করি, বাট আমাদের তো নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি না, সুতরাং আমাদেরকে ওইটি দেওয়া লাগে। বাট এটা এক্সাম্পশন কারা পায়? যখন আপনি ইউকে তে 1 বছরের কোর্স করছেন, এমএসসি করতেছেন, পিএইচডি করতেছেন, তখন আপনি আপনার সুপারভাইজারের কাছ থেকে একটা লেটার নিবেন যে আপনার ইংলিশে প্রফিসিয়েন্সি আছে। এটা আপনি জিএমসি কে দিবেন, তখন জিএমসি বলবে ঠিক আছে তোমার ওইটি বা আইএলটিএস দেওয়া লাগবে না। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর কোনো কোশ্চেন দেখছি না, তাহলে আপনার অনুমতি নিয়ে আমরা আজকের জন্য সেশনটি শেষ করে দিতে পারি। ওয়েলকাম, সবাইকে শুভ নববর্ষ থাকেন, সুন্দর দিনের প্রত্যাশায় সবাইকে আল্লাহ হাফেজ। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে এতগুলো ইনফরমেশন দিলেন এবং আম, অনেক বিশেষ একটি দিনে আমাদের সাথে যুক্ত হলেন, যে বছরের শেষ দিন। নতুন বছরের কামনার পাশাপাশি আপনার জন্য অনেক দোয়া তো অবশ্যই রইলো। ভাইয়া যেন মানে আপনার সামনের দিনগুলো যেন ভালো যায় এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যারা জুনিয়ররা আছি তারাও যেন সামনের দিনগুলো আমাদের ভালো যায় এবং করোনা থেকে যেন একটু ভালো কিছু আসে, আর কোনো খারাপ নিউজ যেন না আসে লিস্ট এবছরের পরবর্তী সময়ে। জানি না কি হবে নেক্সট, তাও আশা তো রাখা যায়। আল্লাহ তাআলা আল্লাহ কি ভরসা, রাখে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা।
সেই আশা নিয়ে হচ্ছে আজকের জন্য আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আবার চলে আসবো ভাইয়াকে নিয়ে আমাদের এই সিরিজের পরবর্তী ক্লাস নিয়ে। আরো জানবো অনেক কিছুই ভাইয়া থেকে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি এবং হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।